30 পারা কোরআনে 114 সূরার মধ্যে পুরুষদের নামে কোনো সূরা নাই, অথচ নারীদের নামে একটা সূরার নামকরণ করা হয়েছে, সূরাতুন নিসা। যদি নির্বাচনের সময় কারো সাথে জোট করতে বাধ্য হই, সেক্ষেত্রে আমাদের দলীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে ক্ষতির মাত্রাটা যেখানে কম সেখানে আমরা জোটবদ্ধ হব। এটা যদি আমরা মেরামত করতে না পারি, এগুলো যদি দূর করতে না পারি, তাহলে আমার ঘরে আরেকটা মতাদর্শ অনুপ্রবেশ করবে, সেই সুযোগ ঐক্যের নামে সেই সুযোগ সৃষ্টি হোক, এটা জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ চায় না। দল হিসাবে আপনি বলছেন আপনি পিআর পদ্ধতি চান, আবার একই দল আপনি বলছেন আপনি ভোটের একটা বাক্স চান। এখন আপনি ভোটের একটা বাক্স চান, পিআর পদ্ধতি হইলে একটা বাক্স কিভাবে করবেন? পিআর মানে তো মার্কার অনুকূলে, প্রতীকের অনুকূলে ভোট হবে। পিআরের জায়গা আমাদের এই কনসেপ্ট যে ক্ষতি থেকে নিজেকে বাঁচাও, এটা আগে, ফায়দা বা সুবিধা পর। জেল জীবনের বিষয়গুলো আমি আমারটাকে কখনোই মিডিয়ায় আনতে চাই না, কারণ আমার চেয়ে কষ্ট যারা বেশি করেছে তাদের কষ্টটাকে চিন্তা করে আমার কষ্টটাকে আমি বলতে চাই না। আমি জেল খেটেছি যে কয়েক মাস, 4-5 মাস, তো যারা 1 বছর 2 বছর খেটেছে তাদের কষ্ট বেশি। আমি রিমান্ড খেটেছি রমজান মাসের মতো একটি তাৎপর্যমণ্ডিত মাসে, টানা 26 দিন, পহেলা রমজান থেকে 26 রমজান পর্যন্ত। তো আমি 26 দিনের এই রিমান্ডের কথাগুলো বলবো, তো যারা 2 মাস 3 মাস রিমান্ড খেটেছে, আমি 10 মামলার ভুক্তভোগী, আমি আমার কষ্টের কথা বলবো, আমার চেয়ে বেশি মামলা যাদের। তো ওই জন্য আরেকজনের দীর্ঘমেয়াদী কষ্টের কথা চিন্তা করে নিজের কষ্টটাকে ওইভাবে নাই বা তুলে ধরলাম। তাদের বিচার যদি দৃশ্যমান না হয় আর শুধু প্রতিশ্রুতি আর ট্রাইব্যুনালের শুনানি, ট্রায়াল যদি চলতে থাকে, তাহলে আমি মনে করি স্বৈরতন্ত্রকে নির্মূল করার স্বপ্ন কখনো জাতির পূরণ হবে না। স্বৈরতন্ত্রকে যদি চিরস্থায়ীভাবে কবর দিতে হয়, স্বৈরতন্ত্রকে যদি একেবারেই নির্মূল করতে হয়, তাহলে বিচার দৃশ্যমান হতে লাগবে। বিডিআর ট্র্যাজেডি থেকে আরম্ভ করে শাপলা ট্র্যাজেডি এবং মোদী বিরোধী আন্দোলন 2021 সালে সেখানে যে হত্যাকাণ্ড, 24-এর যে বর্বরচিত হত্যাকাণ্ড, এত প্রাণহানি, এত রক্তক্ষয়, এই বিচারগুলো যদি না হয়, আমি মনে করি এটা এত শহীদ যারা হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি। আমাকে তো এরকম বলা হয়েছে যে আপনি যদি নির্বাচনে অংশগ্রহণ করার প্রতিশ্রুতি দেন এবং এই প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না, এই কনফিডেন্স আমাদের তৈরি হয়, আপনি যা চান, মসজিদ মাদ্রাসা যা চান, অল ফ্যাসিলিটিস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন প্রোগ্রাম থ্রো করেছে, কর্মসূচি ডিক্লেয়ার করেছে, তখন মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভটা ওখানেই সংযোজন করেছে, প্রতিবাদের আগুনটাকে ওখানে যুক্ত করেছে। আমি মনে করি যদি আলেমরা নিগ্রহ আর নির্যাতনের শিকার না হইতো, যদি বিডিআর ট্র্যাজেডির ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ মানুষের হৃদয়ে না থাকতো, যদি শাপলা ট্র্যাজেডির ক্ষোভ মানুষের হৃদয়ে না থাকতো, যদি এই 28 অক্টোবর যা হয়েছে বিরোধী দলকে দমন করার নামে তা না হইতো, যদি বিভিন্ন দলকে ভিন্ন মতকে দমন করার নামে ব্যাপকভাবে গুম খুন না হইতো, যদি প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, কানাডায় বেগমপাড়া না হতো, বিদেশে যদি হাজার হাজার কোটি টাকা পাচার করার ক্ষোভ মানুষের অন্তরে না থাকতো, তাহলে কি এই ব্যানারটা কি এত সহজেই সাকসেসফুল হতো? না, এটা তো মোটেও না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইনসাফ শোতে, সাথে আছে আমি সৈয়দ মাহফুজ খন্দকার। আজকে আমাদের অতিথি জমিয়ত উলামা ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। মোহতারাম, আপনাকে ধন্যবাদ ইনসাফ শোতে। আপনি এখনই জাতীয় সংস্কার কমিশন থেকে আসলেন, তো সংস্কার কমিশনের বিষয় নিয়েই শুরু করতে চাই। ইসলামপন্থীরা এবার আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পরে ইসলাম সংস্কার কমিশন থেকে শুরু করে সব কিছুতে ইসলামপন্থীদের মোটামুটি নেওয়া হচ্ছে, মতামত নেওয়া হচ্ছে। তো সংস্কার কমিশনের আপনার গত বৈঠকে, আপনার সর্বশেষ যে বৈঠকে, সেখানে আপনি নারীদের আসন নিয়ে আপনার একটা বক্তব্য বেশ সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হয়েছে। তো সংস্কার কমিশনে আপনার অভিজ্ঞতা কি? ওখানে আলোচনা আপনার কতটুকু সুযোগ পাচ্ছেন, বা আপনাদের কথাগুলোকে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে? জি জি, ধন্যবাদ আপনাকে। একই সাথে ইনসাফের যত দর্শক শ্রোতা আছে দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে যারা আমাদের বক্তব্য শুনবেন, আমাদেরকে দেখবেন, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। জাতীয় ঐকমত্য কমিশনের যে সংলাপ আজকে সপ্তম দিনে গড়ালো, এই সংলাপের বিষয়ে প্রথমে আমি যে বিষয়টা প্লেস করতে চাই সেটা হলো, এটা যথেষ্ট আশা জাগানিয়া। জি, কারণ এইভাবে খোলামেলা
ডান বাম সবার উপস্থিতি নিশ্চিত করতে পারা এবং সকলেই একই রকম পরিবেশে বসতে পারা এবং নিঃসংকোচে নির্দ্বিধায় নিজেদের দলের পক্ষে প্রতিনিধিত্ব করা, সুস্পষ্ট বক্তব্য দেয়া, এই জায়গাগুলো তো ইতিপূর্বে স্বৈরাচারী শাসন আমলে, ফেসিবাদী শাসন আমলে এই সুন্দর দিকগুলো তো কখনোই দৃশ্যমান হয়নি, জাতি দেখেনি। সেই জায়গাটাতে আমি মনে করি আশা জাগা নিয়ে ইতিবাচক। বাকি এই সংলাপে সবাই স্বাধীনভাবে নিজেদের মতামত ব্যক্ত করার সুযোগ পাচ্ছে। বড় দলগুলো বড় দল হিসেবে হয়তো একটু বেশিই পাচ্ছে, সেটাকে অভিযোগের সুরে বৈষম্যের তালিকায় নাই বা নিলাম। বড় দল বলতে যেমন বিএনপি এবং জামাত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামাত ইসলামী, আরো যারা আছে যেভাবে হোক, তারা একটু বেশি সুযোগ পাবে। সেটাকে আমরা অভিযোগের দৃষ্টিতে নাই বললাম, বৈষম্যের তালিকায় নাই রাখলাম। সবাই মিলে বসছি এক জায়গায় এবং অন্তরঙ্গ পরিবেশে কথাবার্তা বলছি, এটাই তো আমি মনে করি অতীতে জাতি দেখেনি, আমরা দেখিনি। এটা যথেষ্ট পজিটিভ, যথেষ্ট ভালো দিক। রাষ্ট্রের কোনো এরকম গুরুত্বপূর্ণ জায়গায় মতামতই তো নেওয়া হতো না, ইসলামপন্থীদের তো বড় দূরের কথা, প্রশ্নই আসে না। যেখানে বাক স্বাধীনতা ছিল না, মত প্রকাশের স্বাধীনতা ছিল না, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ছিল না, মানুষ বুক ফুটে মন খুলে কথা বলতে পারতো না, সেখানে তো এগুলি কল্পনাই করা যায় না। যাই হোক, এখন জাতীয় ঐকমত্য কমিশনের যে সংলাপ রাজনৈতিক দলগুলোর সাথে অনেক কয়েকদিন যাবৎ এটা অনুষ্ঠিত হলো, আগামীকাল পরশু এটা মুলতবি থাকবে, আবার হয়তো বা মঙ্গলবার থেকে বা বুধবার থেকে শুরু হবে। আমি মনে করি যে আপনি যেই কথাটা বললেন, অনেকগুলি বিষয় আসছে। আর্টিকেল 70 70 অনুচ্ছেদের একটা বিষয়, তারপরে জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সভাপতি পদ 50% বা 40% বিরোধী দলকে দেয়া, সুনির্দিষ্ট কয়েকটি সংসদীয় কমিটি সহ প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি, এই জাতীয় সুনির্দিষ্ট কয়েকটি সংসদীয় কমিটি সহ বেশ কিছু 40% হোক 50% হোক, বেশ কিছু গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতির পদ বিরোধী দল থেকে নেওয়া বা বিরোধী দলকে দেয়া, এই জায়গাগুলোতে আমি মনে করি অনেকটাই একমত হয়েছেন সবাই। সে কিছু কিছু বিষয় এনসিসি, আবার পরবর্তীতে এনসিসির নাম পরিবর্তন হয়ে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটির নাম চেঞ্জ করে সামনে আসা এবং এই নিয়োগ কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে বিস্তর আলোচনা, নিষ্পত্তি এখনো হয়নি। পার্টিকুলারলি আপনি সংসদের আসন সংখ্যা বৃদ্ধি করে নারীদের জন্য 100টি আসন সংরক্ষিত রাখার যেই প্রশ্নটি বা প্রসঙ্গটি আপনি এখন তুললেন, ইনসাফের একজন আমি মনে করি দক্ষ সম্পাদক হিসেবে আপনি যেটা বললেন, সেটা হলো আমি বলেছি আজকে আবার সেটার সেই পয়েন্টের সঙ্গে আমি আরেকটি নতুন পয়েন্ট যুক্ত করেছি। আগে আমি সংস্কার কমিশনের নেতৃবৃন্দের কাছে, সহসভাপতি যিনি ছিলেন, যিনি এখন সভাপতিত্ব করছেন, তার কাছে, অন্যান্য সদস্য, সম্মানিত সদস্য যারা আছেন, তাদের সকলের কাছে আমি বিনয়ের সঙ্গে জানতে চেয়েছি যে এই সিস্টেমটা নারীদের জন্য নির্দিষ্ট কোটায় আসন সংরক্ষিত রাখা, এটা পৃথিবীর কোন কোন দেশে আছে এটা আমরা জানতে চাই, সদুত্তর পাইনি। আমি সেদিন স্পষ্ট করবার চেষ্টা করেছি দলীয় অবস্থান, যে নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে কিন্তু আমরা নই, আমাদের দল জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ নয়, কিন্তু নারী সরাসরি ভোটের মাধ্যমে আসুক। তো এই একটা প্রশ্ন করেছি। আজকে যেটা যোগ করেছি সেটা হচ্ছে, আপনারা যে গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্র চর্চার কথা বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বলেন, সেই কনসেপ্টের সঙ্গে এটা কতটুকু যায়? আপনারা 100 আসন সংরক্ষণ করবেন নারীদের জন্য, ওখানে কোনো পুরুষ ক্যান্ডিডেট প্রার্থী হতে পারবে না, প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, তাহলে এই 100 আসনের মধ্যে মিনিমাম 2.5 কোটি, 3 কোটি, 3.5 কোটি, 4 কোটি ভোটারদেরকে আপনি তাহলে কি নারী নেতৃত্ব চয়েস করার জন্য বাধ্য করছেন না?
আপনি কি করে নিশ্চিত হলেন যে এই 100 আসনের এই বিশাল সংখ্যক ভোটার জনগোষ্ঠী পুরুষ নেতৃত্ব চায় না? আপনি এটা কিভাবে ইনশিওর হলেন? এটা কি গণতন্ত্রের কনসেপ্টের সঙ্গে যায়? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তো তারা তো পুরুষ নেতৃত্বের জন্য হয়তো বা অপেক্ষা করছে, আপনি কেন নারী নেতৃত্ব চাপিয়ে দিচ্ছেন? এটা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ তো হতে পারে না। তো আপনি আশা করি আমরা উত্তর পাবো, কিন্তু আমাদের এই প্রশ্নের কোনো উত্তর। প্রার্থী তো যোগ্যতার ভিত্তিতে না হওয়া তো বৈষম্য। হ্যাঁ অবশ্যই কোটার বিরুদ্ধে তো আন্দোলন করলাম, এটা তো কোটাই, কোটা হলো। অবশ্যই আমারও হয়তো মতামত আপনার কাছাকাছি হবে, যেহেতু আমি প্রশ্নকর্তার জায়গায় আসছি। তো আপনারা যদি এইভাবে না চান যে নারীরা 100 আসন নিয়ে আসবে না, তাহলে নারীরা আসবে কিভাবে? নারীরা তো প্রশ্ন আসবে, নারীরা ক্ষমতায়ন কিভাবে হবে, নারীরা সমাজে প্রতিষ্ঠিত কিভাবে হবে, নেতৃত্বে সংসদে কিভাবে আসবে? তারা তো ভোটে আসতে পারে না। আমি আপনার এই প্রশ্নের উত্তর দেব সুনির্দিষ্টভাবে। তার আগে আমি আপনার এই প্রশ্নে আপত্তি করতে চাই, নারীদের ক্ষমতায়ন কিভাবে হবে? এটা যে প্রশ্ন, আপনিও এরকম প্রশ্ন করছেন। তো নারীরা কি কোনো অনগ্রসর জাতি? অতীতে নারীরা যেই পরিমাণ নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা হয়েছে, আলেমদেরটা করা হয়েছে। একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আলেমদের প্রতিনিধিত্ব, আমি তো মনে করি নারীদের ক্ষমতায়নের তুলনায় আলেমরা অনেক পিছিয়ে। তো আলেমদের জন্য 20টা আসন সংরক্ষিত করে রাখা হোক। এই প্রশ্ন, এই কথা কি আসা খুবই অস্বাভাবিক? অর্থাৎ আপনি বলতেছেন যে যেহেতু অনগ্রসর হিসেবে করা হচ্ছে, অনগ্রসর তো আরো আছে, ইসলামপন্থীরা আছে, বা আরো অনেকে আলেম সমাজের মধ্যে এরকম বিদগ্ধ আলেম নাই আছে, কৃষকদের মধ্যে আছে, যারা কখনোই আসতে পারবে না। তো সব জায়গা থেকে আপনি সাম্য সমতা প্রতিষ্ঠা করতে চান, সব জায়গা থেকে আপনি এটা কোটা দেন, কোটা অন্যান্য জায়গায় আসবে। এবারে আসুন, আপনি যেটা বলছেন নারীরা কিভাবে আসবে। আমরা ইসলামী রাজনীতি করি, ইসলাম ধর্ম নারীকে যে সম্মান দিয়েছে, এই সম্মান পৃথিবীর কোনো ধর্ম, কোনো মতাদর্শ দিতে পারিনি, এইটাই স্পষ্ট কথা। মা হিসেবে বলুন, মেয়ে হিসাবে বলুন, বোন হিসাবে বলুন, স্ত্রী হিসাবে বলুন, নারীর পরিচয় যাই হোক না কেন, ইসলাম তাকে স্বতন্ত্র মর্যাদা দিয়ে গেছে। বুঝে আসছে তো আমার কথা? আপনি লক্ষ্য করবেন, এটা দর্শক শ্রোতাদের জেনে রাখা ভালো, 30 পারা কোরআনে 114 সূরার মধ্যে পুরুষদের নামে কোনো সূরা নাই। শুনেছেন আপনি সূরাতুর রিজাল নামে কোনো সূরা আছে? অথচ নারীদের নামে একটা সূরার নামকরণ করা হয়েছে, সূরাতুন নিসা। আর সম্মান, নারীদের বেঁচে থাকার অধিকার ফেরত দিয়েছে ইসলাম। সেই জায়গায় 1 মিনিটে শেষ করি, সেই জায়গায় নারীরা তাদের যোগ্যতা বলে, দক্ষতা বলে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলো আসন পুরুষ নারী সবার জন্য উন্মুক্ত থাকবে। তারা ওইভাবে জনপ্রিয়তার গুণে তারা ওইভাবে আসবে। যদি আপনি সংরক্ষণ করে এইভাবে রাখেন, তাহলে তো ভাই ওই আগের মতো গায়িকা নায়িকাদের দিয়ে প্রতিনিধিত্ব হয় না, তাদের আনতে হবে সংসদে। মমতাজরা আসবে। আসলে নারীদের মানে শুধুমাত্র ক্ষমতায়ন যে নারীদের অধিকার হয় না, এটা তো আমরা জাহেলি যুগে হিন্দা পরবর্তী সাহাবী হোসেন, উনি তো ক্ষমতাশালী ছিলেন। কিংবা আমরা যদি নিকট অতীতে ইন্দিরা গান্ধী দেখি, ভারতে পৃথিবীর শুরুর দিকটায় যে কয়েকটা রাষ্ট্রে, ব্রিটেনে হয় নাই, ইংল্যান্ডে, আমেরিকাতে এখনো হয় নাই, নারী প্রেসিডেন্ট হয় নাই, নারী প্রধান হতে পারে নাই। ভারতে সে 60-এর দশকে হয়েছে, কিন্তু ভারতে নারীদের অধিকার প্রতিষ্ঠা হয় নাই। শুধু সরকারের আশায় যে নারীদের অধিকার প্রতিষ্ঠা না, আশা করি রাষ্ট্র এই বিষয়গুলোকে নেবে, আরও গুরুত্ব সহকারে নেবে। আমরা এই বিষয়গুলোতে ইনশাল্লাহ আগামীতে হয়তো আরও বিস্তারিত জানতে চাইবো, কারণ আপনাদেরও তো ইসলামিক জোটের আপনাদের একজন নারী এমপি ছিল, চাঁদুলের জোটের সময় লোকমান সাহেব আহলিয়া ছিলেন। আমরা এবার একটু ইসলামী দলগুলোর ঐক্যের বিষয় আসতে চাই। সামনে যেহেতু নির্বাচন, এবং আমার মনে হয় যে এই মুহূর্তে মানুষের সবচেয়ে বেশি জানার আগ্রহ এই বিষয়টা। আপনারা বেশ আগাচ্ছিলেন, আমরা দেখতেছিলাম, এখনও চলমান আছে বলেই তো আমরা জানি যে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে। তো এটা কোন পর্যায়ে আসছে, বা আপনারা কি নির্বাচনে একজোট হয়ে নির্বাচনে যাচ্ছেন কিনা? দেখুন, প্রতিটি ইসলামী দলের নিজস্ব কনসেপ্ট রয়েছে, নিজস্ব নীতিমালা রয়েছে। আমরা দল হিসেবে অন্যান্য সব দলের, বিশেষ করে ইসলামী দলের নিজস্ব দৃষ্টিভঙ্গিকে সম্মান করি, সমীহ করি, শ্রদ্ধা করি। বাকি মানুষ চাচ্ছে, গণমানুষ চাচ্ছে, এই চাওয়া পাওয়াটাকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি। এখন কথা হইল যে কিছু বিষয় আছে
যেগুলি আমাদেরকে আরও গভীরভাবে স্টাডি করা দরকার, অ্যানালাইসিস করা দরকার। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী দল, যার বয়স এখন 106 বছর, এবং এই দল একটি গ্লোরিয়াস হিস্টোরি ধারণ করে, গৌরবগাথা ইতিহাস ধারণ করে। এই দলের সূচনাকাল, প্রতিষ্ঠাকাল এবং পরবর্তীতে এই দলের পথ চলা এবং তার সাহসী নেতৃত্বে একটা পর্যায়ে উপমহাদেশ ইংরেজ সাম্রাজ্যবাদ থেকে মুক্ত হওয়া, এই সব স্টাডি করলে আমরা মনে করি আদর্শ দেওবন্দীয়ত, দেওবন্দি চিন্তা চেতনা, দেওবন্দি আদর্শ, দেওবন্দি দৃষ্টিভঙ্গি, কনসেপ্ট আমাদের কাছে একটা ম্যাটার, আমাদের কাছে একটা সাবজেক্ট। আমরা যদি নির্বাচনের সময় কারো সাথে জোট করতে বাধ্য হই, জোটবদ্ধ নির্বাচনের প্রয়োজনীয়তা অনুভব করি, সেক্ষেত্রে আমাদের দলীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ক্ষতির মাত্রাটা যেখানে কম সেখানে আমরা জোটবদ্ধ হব। আপনাদের দলীয় ক্ষতি না, ইসলাম, দেশ, জাতি, ইসলাম, দেশ, জাতি, সর্বক্ষেত্রে আমরা লাভ ক্ষতি চুলচেরা বিশ্লেষণ করে লাভের পরিমাণ পার্সেন্টেজ যাই হোক, ক্ষতির পরিমাণটা অপেক্ষাকৃত যেখানে কম সেই দিকটাকে আমরা বেছে নিব। হ্যাঁ, এই আপাতত আমরা এই অবস্থানে আছি। আমরা অনেক দিন পর্যন্ত আমরা সমমনা ইসলামী দলগুলো বসাবসি করে আসছি, অনেক আগ থেকে পরস্পরে বসা, ভাবের আদান প্রদান করা, একসঙ্গে রাজপথে কর্মসূচি পালন করা, সেটা অনেক আগ থেকে চলে আসছে আমাদের জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি, বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি চলছে। মাঝখানে শেষে আইসা কিছুদিন আগে, খুব বেশি দিন হবে না, অল্প কিছুদিন আগে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে গেলাম। তার আগে আমাদের অফিসে আসছিল, আমরা গেলাম। এরপরে সেখানে লিয়াজু কমিটি গঠিত হলো, 5 দলের 2 করে 10 জন সদস্যের। সেটা আর একটা বৈঠক হলো খেলাফত মজলিসের অফিসে, আর একটা বৈঠক, তার আগের বৈঠক আমাদের অফিসে হলো। এরকম চলছে। কিন্তু এর মধ্যে গতকালকে একটা সমাবেশ হয়ে গেল ইসলামী আন্দোলনে, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। এখন এই সম্মেলনকে কেন্দ্র করে তাদের 6 জন যশোর থেকে আসার পথে নিহত হয়েছে। আমরা সমবেদনা জ্ঞাপন করি, তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি, তাদের মাগফিরাত কামনা করি, পরিবারের প্রতি সমবেদনা জানাই। বাকি মাঝখানে আমরা মনে করি যে মতপার্থক্যের জায়গা, এটা যদি আমরা মেরামত করতে না পারি, এগুলো যদি দূর করতে না পারি, তাহলে আমার ঘরে আরেকটা মতাদর্শ অনুপ্রবেশ করবে, সেই সুযোগ, ঐক্যের নামে সেই সুযোগ সৃষ্টি হোক, এটা জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ চায় না। অর্থাৎ আপনি বলতেছেন এখানে ঠিক শুরুতে আপনারা যেভাবে ঐক্য করতেছিলেন ওইভাবে এখন আর নাই। এইভাবে বলবো না, আমরা তার একটা দল, আমরা ঐক্যের ব্যাপারে তো আমরাই আন্তরিক। ইতিহাস কি বলে ভাই, আপনি নিশ্চয়ই না সংবাদ মাধ্যম হিসেবে আপনি জানেন যে হাফিজ হুজুরের বটগাছের সেই ইলেকশন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সেই হিস্টোরি, জমিয়ত কার্যক্রম বন্ধ করে, জমিয়ত নিজের কার্যক্রম অফ করে জমিয়ত যুক্ত হয়েছে ঐক্যের প্রশ্নে। ইসলাম ঐক্যজোট প্রতিষ্ঠায় জমিয়তের কি অবদান। তো আমরা তো ঐক্যকামী, আমরা তো ঐক্যের কনসেপ্টকে সবচেয়ে বেশি আমরা অতীতে কার্যকর করে আসছি। না, হিস্ট্রি অবশ্যই আপনি হিস্ট্রিতে অনেক বিষয় আছে, যেমন জমিয়ত সে অর্থে দেবন কেন্দ্রিক দল হিসেবে প্রতিষ্ঠা হয়নি, যখন সেখানে তো অনেকগুলো মতবাদ, মানে একদম বেরলবিরা পর্যন্ত ছিল। মৌলানা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি এই দলের অন্যতম প্রতিষ্ঠাতা। জমিয়ত উলামা হিন্দ যখন প্রতিষ্ঠা হয়, বা পরবর্তীতে আমরা পাকিস্তানের জমিয়তে আমরা দেখতে পাই যে জামাত ইসলাম এবং শিয়াদের সাথে পর্যন্ত মৌলানা ফজলুর রহমান সাহেব
লম্বা সময় মুত্তাহিদা মজলিসে আমাল করে যাচ্ছেন। তা আপনারাও 4-2 জোটের সাথে ওখানে অনেকগুলো দলের সাথে আপনারা ছিলেন, মানে এখন যে দলের দিকে হয়তো খুব ইশারা হচ্ছে জামাত ইসলামের সাথে আপনারা ওইখানে ছিলেন। তো এবং শুরুর দিকটা ইসলামী আন্দোলনও ছিল, পরে অবশ্যই ইসলামী আন্দোলন তো 4-2 জোট থেকে বের হয়ে তারা আলাদাভাবে গেল। তো এইখানে আপনি নিশ্চয়ই আপনাদের দলের মানে যেটা অবশ্যই ওইটাকে প্রাধান্য পাবে, দলের জন্য যেটা সুবিধা হয়। তো এখন মানুষের একটা ধারণা তৈরি হয়েছে যে এবার ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হচ্ছে, একই ভোটের বাক্স, যেটা আপনারা আলাপ করতেছিলেন আমাদেরকে, আমরা যেটাতে শুনতেছিলাম। জি, সুন্দর প্রশ্ন। দেখুন, ইন্ডিয়াতে বলুন বা বিভক্তির আগে বলুন, বিভক্তির পরে বলুন, আপনি পাকিস্তানের জমিয়তের দিকে দেখেন, আপনি এত সব বললেন, বেরলবি, বেদাতি, মাজারি, শিয়া সব এক হয়েছে। আহলে হকের এত গ্রুপ, হকপন্থীদের এত গ্রুপ কি সেখানে হয়েছে? যত গ্রুপ বাংলাদেশে হয়নি না। আপনি আমাকে উত্তর দেবেন প্লিজ, অ্যান্সার প্লিজ। হকপন্থীদের এতগুলো গ্রুপ হয়েছে, এটা তো জাতি হিসেবে দুর্ভাগ্য আমাদের। জাতি না হয়েছে এতটা না, যতটা বাংলাদেশে। আমরা শুধু আলাদা হচ্ছেই, আমরা শুধু ব্যানার একটার পর একটা দাঁড় করাচ্ছি, আমরা নতুন নতুন দল হিসেবে নতুন ব্যানার নিয়ে সামনে আসছি, আমাদের এই পথ চলা চলছেই। তো আপনি ওইটাকে এইটার সঙ্গে, এটাকে ওইটার সঙ্গে কম্পেয়ার না করলেই পারেন। বাকি আপনি শুনেন যে সাধারণ মানুষের কনসেপ্ট, আপনি একদিকে বলছেন যে পিআর পদ্ধতি চান, আর একদিকে বলছেন আপনি ভোটের একটা বাক্স চান। আমি আপনাকে এই জায়গায় কিছুক্ষণ ধরে রাখতে চাই, 2 মিনিট। আচ্ছা, দল হিসেবে আপনি বলছেন আমরা জমিয়ত পিআর পদ্ধতি চাই না। আমি উপকৃত হব দল হিসেবে, আমিও 3-4-5 মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে, তারপর আমি চাই না, কারণ এটার কিছু দিক আছে। আমি আপনাকে এখন যেই জায়গাটা একটু ধরে রাখতে চাই সেটা হচ্ছে, দল হিসাবে আপনি বলছেন আপনি পিআর পদ্ধতি চান, আবার একই দল আপনি বলছেন আপনি ভোটের একটা বাক্স চান। এই জায়গাটা কি ধরছেন? এখন আপনি ভোটের একটা বাক্স চান, পিআর পদ্ধতি হইলে একটা বাক্স কিভাবে করবেন? পিআর মানে তো মার্কার অনুকূলে, প্রতীকের অনুকূলে ভোট হবে। তো যেই কয়েক দল মিলে একটা বাক্স দিবেন, সেই কয়েকটা দল মিলে কি আপনি একমত হবেন যে নিজ নিজ মার্কা ফেলে যে কোনো এক দলের নিবন্ধিত এক দলের প্রতীকে সবাই একমত হবেন? এটা সম্ভব? এটা পসিবল? এটা নিয়ে আপনাদের যে আমি যেই জায়গায় প্রশ্ন রাখতে সেই জায়গায় আপনাকে থাকতে হবে কিছুক্ষণ। জি হ্যাঁ, লেট মি ফিনিশ। হ্যাঁ, আমাকে বলতে দেন। জি অবশ্যই। এই যে জায়গাটা আমি আবিষ্কার করলাম, এই জায়গাটা আজকে যাদেরকে প্রশ্ন করছি, একজন রাজনীতিবিদ উত্তর দিতে পারেনি। এখন আপনি বলেন যে কয়েকটা ইসলামী দল মিলে, কয়েকটা দল মিলে, ইসলামী দলের বাইরে হোক, আপনি 10টা দল মিলে এক বাক্স করবেন, এক প্রার্থী কেন্দ্রিক ঐক্য নিশ্চিত করবেন। পিআর মানে তো প্রতীকের অনুকূলে। আপনি মার্কাটা কোন দলের হবে? এইটা নিয়ে আপনাদের ফোরামে, আপনারা যে ফোরামটায় বসতেছিলেন এতদিন, এটা নিয়ে কখনো আলাপ হয়নি? এই এতটুকু আলাপ ছাড়াই একটা দাবিকে মাঠে ছেড়ে দেওয়া, আলহামদুলিল্লাহ, সেটা তাদের ব্যাপার। আমি বলছি শুধু না, পিআর তো শুধু ইসলামী আন্দোলন পিআরের দাবি সামনে আনেনি। একই দাবিতে তো আগামী 19 তারিখ জামাত ইসলাম বাংলাদেশের মাঠে ইসলামী আন্দোলনের দাবি, জামাত ইসলামের দাবি, আরো তো আছে পিআর। এক মিনিট পিআর, এইটাকে আমি বুঝাইতে পারলাম কি না? পিআর আর এক বাক্স একটু জটিল হয়ে যায়। পিআর আর এক বাক্স কন্ট্রাডিক্টেড, সাংঘর্ষিক। তাহলে এমন দাবি করবো কেন যেটা সাংঘর্ষিক? আপনি আমাকে বলেন যে না, সংঘর্ষ নাই। আপনি মার্কা কি একমত হবেন যে সব দল নিজ নিজ মার্কা ছেড়ে একটা মার্কার উপরে একমত হবে? সেটাই ব্যালট। এক মার্কা হলে এক দলও করতে হবে, এটা মানে জোট করতে একটা দলে যেতে হবে মার্কার। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কি পসিবল? এটা ইসলামপন্থীদের মতো পসিবল না, কিন্তু মানে বিএনপির ধানের শীষের আরো এই জাতীয় অনেক কোশ্চেন আছে পিআর। অনেক না, পিআর বিষয়গুলো প্রথমত বাংলাদেশের মানুষ এখন পিআরটা বুঝবে না। পিআর একটা কনসেপ্ট। হ্যাঁ, আমি বলি পিআর একটা কনসেপ্ট, কিন্তু এটার অনেক বহুমুখী রূপ থাকতে পারে। ইসলামপন্থীরা আমি একটা কথা বলি, বাংলাদেশে এমন কোন মানুষ কি নাই যে অতীতে স্বতন্ত্র ইলেকশন করে নাই? আগামীতে করতে পারে এমন নাই? অবশ্যই। একটা দুইটা বিজয়ী হওয়ার সম্ভাবনা নাই? আছে।
আচ্ছা, হতে পারে কোনো একটা জায়গায় সব রাজনৈতিক দলের কাউকেই পছন্দ করতেছেন এলাকা মানুষ, তার সমাজসেবামূলক কাজ, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার অসাধারণ পারফরমেন্সে ওই এলাকার মানুষ এতটাই খুশি, তাকে 3 লাখ ভোটের মধ্যে 2.5 লাখ দিয়ে তাকে জিতাই দিল। সে কোনো দল করে না এবং সে জীবনও কোনো দলের থেকে নমিনেশন চাইবেও না, রাজনীতি সে এতটাই মানে অপছন্দ করে। তো এইরকম ব্যক্তি 2-1 নির্বাচিত হওয়ার পথটা বন্ধ হইল না খোলা থাকলো? পিআরএ এটা বন্ধ হবে। আর পিআরএ লিডারশিপ কেন্দ্রিক না, মানে কেন্দ্র কেন্দ্রিক নির্বাচন। প্রথমত পিআরএর বিষয়টা বাংলাদেশের মানুষের সাথে কানেক্ট হতে একটু সময় লাগবে। না, পিআরএর গুড সাইড ভাই, পিআরএর গুড সাইড আমার ছোট দল হিসেবে আমি 4-5-6টা সিট পাবো। ইসলামপন্থী দলগুলো শক্তিশালী হবে, কিন্তু এটা এই মুহূর্তে করা ঠিক হবে কিনা এটা নিয়ে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। ভারতে কি পিআর আছে? না, পিআর নেই। যদি ভারতে পিআর থাকে সমস্যা কি? ভারতে পিআর না, ভারতে পিআর থাকলে মুসলমান এমপি কতজন আসবে? না, আঞ্চলিক মানে প্রাদেশিক অ্যাসেম্বলিতে ভালো আসবে। হ্যাঁ, ভারতের অ্যাসেম্বলিতে, প্রাদেশিক অ্যাসেম্বলিগুলোতে অনেক ভালো আসবে। এই জন্য ওরা পিআরটাকে ওখানে ঠেকিয়ে রাখছে। আমাদের দেশে পিআর আসলে এখানেও তো ওইভাবে সংখ্যালঘুরা ওইভাবে আসবে। এটাও একটা আলাপ যে সংখ্যালঘুরা মানে বেশি আসন পাবে কিনা। বেশি আসন না, ন্যায্য আসন পাওয়াটা অলরেডি তাদের একজন নেতা বলেই দিয়েছেন যে আমরা এই পদ্ধতি ছাড়া ভোট কেন্দ্রে যাব না, বলে দেব। এই যিনি গোবিন্দ চন্দ্র প্রামাণিক, উনি আসলে ওনার তো অনেকগুলো বিষয় আছে, আমি আসলে এর চেয়ে বেশি আপাতত বলতে চাচ্ছি না। ভোট দিবেন এক জায়গায়, রেজাল্ট ফলবে আরেক জায়গায়। এই তো পিআর কিন্তু আবার একই সাথে ছোট দলগুলো সুবিধা পাবে, এতে তো কোনো সন্দেহ নাই। ছোট দলগুলো বিশেষ সবগুলো আপনাদের যে সারা দেশে ভোট, এটাকে একসাথে গণনা করা, আমিও তো বেনিফিটেড হব, আমিও বেনিফিটেড হব, কিন্তু সুবিধা আর অসুবিধা কোনটা? সুবিধাকে টানবো না ক্ষতিটাকে ঠেক দেব, ক্ষতিটাকে প্রতিহত করব? আমরা বলি, আরবিতে একটা কথা বলি, জালবে মানফাতের চেয়ে দফে মুজাররাত আগে, অর্থাৎ ফায়দা উঠাবার চেয়ে ক্ষতি থেকে সুরক্ষা নিশ্চিত করা, এটার গুরুত্ব অনেক বেশি। পিআরটা নিয়ে আলোচনা আরো লম্বা সময়, জায়গায়ও আমাদের এই কনসেপ্ট, পিআরের জায়গাও আমাদের এই কনসেপ্ট যে দফে মুজাররাত, ক্ষতি থেকে নিজেকে বাঁচাও, এটা আগে, ফায়দা বা সুবিধা পরে। আমি মনে হয় যে মানে ইসলামী দলগুলোর এর বিষয় ওই আলাপটা আপাতত একটুকে রাখতে চাচ্ছে। আমার ধারণা যে আপনারা ঐক্যের জায়গায় যাবেন এবং ইনশাআল্লাহ এই জন্য আমরা তিক্ততা না বাড়াই। এটা তো হতে পারে যে আমরা সমমনা ইসলামী দল বলতে যা বোঝায়, আমরা কওমি ঘরনার, দেওবন্দি ঘরনার, অন্তত আমরাও তো একটা প্ল্যাটফর্ম দাঁড় করাইতে পারি। এটা অবশ্য হতে পারে, এটাও ইসলামিক ঐক্য তো এটাই ছিল, এতটুকু হোক না, হতে পারে। আমরা আশাবাদী যে হবে। আমরা পরবর্তী, আমরাও আশাবাদী, জি ইনশাআল্লাহ, অবশ্যই। না, আমরা তো আশাবাদী আপনাদেরকে দিয়ে, আপনারা না হলে তার এটা আশা করার সুযোগ হয় না। না, আমাদের আশাটা তো পূরণের পথে যাবে তখন, যখন আপনাদের এই জগৎটা, মিডিয়া জগৎটা আমাদেরকে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। অবশ্যই আমাদের সর্বোচ্চটুকু তো অবশ্যই আমাদের সাধ্যের মতো আমরা অবশ্য করব। আমরা মনে হয় একটু আওয়ামী লীগের বিচার, যে বিষয়টা এখনো ঝুলে আছে, এছাড়াও আপনার নিশ্চয়ই আপনিও বেশ কিছু মানে আওয়ামী খেতাবে মামলায় এখনও আছেন, এই মামলাগুলো কি প্রত্যাহার হচ্ছে কিনা, আর সেই আওয়ামী লীগের বিচার কতটুক হলো, এটা নিয়ে আপনাদের দল সরকারের সাথে কি আলাপ হচ্ছে, বা আমরা কি দেখতে পাবো মানে খুব দ্রুত আওয়ামী লীগের বিচার হচ্ছে? দেখুন, মাননীয় দুটো বিষয়, আওয়ামী লীগের বিচার এবং এই আওয়ামী লীগ যারা আপনি নিজে লম্বা সময় জেল খেটে আসছেন, আপনাদের পুরো দল এবং বাংলাদেশের ইসলামপন্থীরা, মানে যারা সরকার বিরোধী ছিল, খুব সামান্য হয়তো বেঁচে গেছিল জেল জুলুম থেকে। তো এই জুলুমের যে দল, ওই দলের বিচার হবে কিনা এবং মামলাগুলোর এখন কি অবস্থা বা ওদিকে কি যাচ্ছে? জি, প্রথম কথা দেখুন, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা কাছে যতবার সাক্ষাতে গিয়েছি, কয়েকবার, প্রতিবারই এই বিষয়টিকে আমরা গুরুত্ব সহকারে তুলবার চেষ্টা করেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন হেফাজত এই বিষয়গুলো নিয়ে ডিল করে। হেফাজতের কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল যারা আছেন তারাও আশ্বস্ত করেছেন যে না, অনেকটাই এই মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে বা হচ্ছে।
তা আমার লয়ার এখন পর্যন্ত আমাকে ক্লিয়ারেন্স দেয়নি যেগুলি প্রত্যাহার হয়েছে। যেদিন আমি আমার আইনজীবীর কাছে, আপনার মামলা কয়টা? 10টা। তো দেখুন, জেল জীবনের বিষয়গুলো আমি আমারটাকে কখনোই মিডিয়ায় আনতে চাই না, কারণ আমার চেয়ে কষ্ট যারা বেশি করেছে তাদের কষ্টটাকে চিন্তা করে আমার কষ্টটাকে আমি বলতে চাই না। আমি জেল খেটেছি যে কয়েক মাস, 4-5 মাস, তো যারা 1 বছর 2 বছর খেটেছে তাদের কষ্ট বেশি। আমি রিমান্ড খেটেছি রমজান মাসের মতো একটি তাৎপর্যমণ্ডিত মাসে, টানা 26 দিন, পহেলা রমজান থেকে 26 রমজান পর্যন্ত। তো আমি 26 দিনের এই রিমান্ডের কথাগুলো বলবো, তো যারা 2 মাস 3 মাস রিমান্ড খেটেছে, আমি 10 মামলার ভুক্তভোগী, আমি আমার কষ্টের কথা বলবো, আমার চেয়ে বেশি মামলা যাদের। তো ওই জন্য আরেকজনের দীর্ঘমেয়াদী কষ্টের কথা চিন্তা করে নিজের কষ্টটাকে ওইভাবে নাই বা তুলে ধরলাম না। আমরা শুনবো কোন এক সময় ইনশাআল্লাহ। এটা নিদারুণ কষ্টের একটা বিষয়, অনেক কষ্ট। এই কষ্ট ভোলার মতো নয়। পরিবার থেকে ডিসকানেক্টেড থাকা, সন্তানাদের কোনো খোঁজ খবর নিতে না পারা, এগুলি আসলে চরম হৃদয় বিদারক। একমাত্র পাষণ্ড বা পাষাণ প্রকৃতির মানুষ ছাড়া কেউ কাউকে এইরকম যাতনা বা কষ্টের জালে আবদ্ধ করতে পারে না। তো শেষ পর্যন্ত শান্তি এবং পরিতৃপ্তির জায়গা এটা, যে আল্লাহ তাআলা গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছেন। জালিমের পতন হয়েছে, পালাবো না করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এটা স্বস্তির জায়গা। বাকি তাদের বিচার যদি দৃশ্যমান না হয়, আর শুধু প্রতিশ্রুতি আর ট্রাইব্যুনালের মানে আপনার শুনানি, ট্রায়াল যদি চলতে থাকে, তাহলে আমি মনে করি স্বৈরতন্ত্রকে নির্মূল করার স্বপ্ন কখনো জাতির পূরণ হবে না। স্বৈরতন্ত্রকে যদি চিরস্থায়ীভাবে কবর দিতে হয় এবং স্বৈরতন্ত্রকে যদি একেবারেই নির্মূল করতে হয়, তাহলে বিচার দৃশ্যমান হতে লাগবে। বিচার দৃশ্য, সেটা আপনি বিডিআর ট্র্যাজেডি থেকে আরম্ভ করে শাপলা ট্র্যাজেডি এবং মোদি বিরোধী আন্দোলন 2021 সালে সেখানে যে হত্যাকাণ্ড, 24-এর যে বর্বরচিত হত্যাকাণ্ড, এত প্রাণহানি, এত রক্তক্ষয়, এই বিচারগুলো যদি না হয়, কারা হুকুম দিল, কাদের অর্ডারে, এইরকম নির্বিচারে বাচ্চা, সবজি বিক্রেতা কেউ তো রেহাই পায়নি, সাধারণ দিনমজুর কেউ রেহাই পায়নি। এই আবু সাইদ, এই হৃদয়, এই মুগ্ধ, এই আবরার ফাহাদ, বিশ্বাস করেন ভাই, তাদের মায়াবী চেহারাগুলো যখন চোখের সামনে ভেসে ওঠে, তখন আসলে নিজেকে আর স্থির রাখা যায় না, কন্ট্রোল করা যায় না। চরম এই জায়গাটাতে আমরা মনে করি যে গণমানুষের সেন্টিমেন্ট এবং পালস অন্তর্বর্তী সরকারের বোঝা উচিত যে এই জায়গায় যদি কেউ তলে তলে পর্দার আড়ালে আতাত করে, চাই অন্তর্বর্তী সরকার করুক বা কামিং গভর্নমেন্ট যারা, তাদের কেউ এরকম ক্ষমতায় আসার জন্য এই জায়গায় শৈথিল্য প্রদর্শন করুক, আমি মনে করি এটা এত শহীদ যারা হয়েছে তাদের রক্তের সাথে বেঈমানির নামান্তর, গাদ্দারির নামান্তর। এই যে লেট হওয়াটা, এটা হয়তো কেউ এই সাহস করবে না, কিন্তু মানে এই যে দেরি হচ্ছে, আপনি আবরার ফাহাদের কথা বললেন, মুগ্ধর কথা বললেন, আমরা একটা নাম যখন বলি হৃদয়টা কেঁপে ওঠে। 21 সালে আপনাদের গ্রেফতারের আগে যে হাটাজারিতে 4টা মানে মাদ্রাসার ছাত্র, এটা তো মানে কোনো কিছুই নাই, গুলি করে হত্যা করা হলো, যে ঘটনার পরবর্তীতে আপনারা আমাদের 80 জন 84 জনের মতো এই কওমি অঙ্গনে এবারও আছে। হ্যাঁ, আমাদের 21 সালের এবার তো একটা বড় আন্দোলন চলতেছিল, এরা মানে আন্দোলনের ওইটা কি 21 সালে এটা কি ছিল, মানে মাদ্রাসার ছাত্ররা বের হয়ে বাইতুল মুকাররমে সমাবেশের মধ্যে গুলি হয়েছে, এই কথা শুনে ওরা বের হয়েছে, প্রতিবাদ জানাচ্ছে, গুলি করে মেরে ফেলা হলো, গুলি করে মেরে ফেলছে। তো এই শাপলা চত্বরে কি ঘটলো, শিশুদের উপরে নামাজরত, তাহাজ্জুদরত, জিকিররতদের উপরে। এবং মানে জুলুম তো একরকমের হয় নাই, একেবারে মসজিদ থেকে আপনি যে মসজিদের খতিব ছিলেন লম্বা সময়, মসজিদ থেকে শুরু করে মাদ্রাসা কোন জায়গায় হাত দেয় নাই। তো এটার তো বিচার হওয়া চাই। এটা আপনি যদি মানে বিচার যদি না হয়, পরবর্তীতে এটা মানে এই ধরনের কাজ অন্যরা করতে ভয় পাবে না। আমি একদম শেষ দিকটা আসছি, আমি এমনি জুলাই নিয়ে আপনাদের থেকে একটু যদি আমাকে একটু যদি তাহলে আমাকে তো এরকম বলা হয়েছে যে আপনি যদি নির্বাচনে অংশগ্রহণ করার প্রতিশ্রুতি দেন এবং এই প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না, এই কনফিডেন্স আমাদের তৈরি হয়, আপনি যা চান, মসজিদ মাদ্রাসা যা চান, অল ফ্যাসিলিটিস। তো আমরা শুনেন, আমরা জাতির সঙ্গে কমিটেড, যেই সংগঠন আমরা করি, এই সংগঠনের পূর্বপুরুষরা আমাদেরকে শিখিয়ে গেছেন। আমরা আজকে নিজেরা পার্টিসিপেট করেছি, আমাদের যুব জমিয়ত, ছাত্র জমিয়তের কর্মীরা আহত হয়েছে, আনিকুর রহমান নামে আমাদের
বানিয়াচঙ্গে একজন শহীদ হয়েছে, গাজীপুরে একজন যুব জমিয়ত কর্মী শহীদ হয়েছে, তারপরে আমাদের কিশোরগঞ্জের একজন আহত, ঢাকায় আহত, সিলেটে আহত, তারপরে বিভিন্ন হসপিটালে দীর্ঘদিন চিকিৎসাধীন, এগুলো অসংখ্য কাহিনী। কিন্তু আমরা দুঃখ লাগে এই জায়গায় যে আমরা পুরা রক্তস্নাত জুলাইয়ে এই আন্দোলনে 2টা প্রেস কনফারেন্স করে এই আন্দোলনে আমরা একাত্মতা ঘোষণা করলাম, কর্মসূচি ডিক্লেয়ার করলাম। শাহবাগে আপনাদের 3 আগস্ট রাতে শাহবাগে গেলাম, দলীয় একটা টিম গিয়ে ঘোষণা করলাম, 4 আগস্ট গণজমায়েত করলাম। তা আমরা এত কিছু করলাম, কিন্তু শেষে এসে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানে আমরা মূল্যায়নের ক্ষেত্রে আমরা বেশ সংকীর্ণতা দেখেছি। আচ্ছা, আমরা এটা শুনবো যে জুলাই আসতেছে আবারও। জুলাইয়ে অবশ্যই 3 আগস্ট থেকে শুরু করে এর আগেও আপনারা যেভাবে অ্যাক্টিভ ছিলেন, আপনাদের অফিসে সংবাদ সম্মেলন হয়েছে এ বিষয়ে, আপনার অফিসে আমার পুরো টিম ছিল। তো ইনশাআল্লাহ এটা নিয়েও আপনার যে টিম সেদিন গেছে তাদেরকে একটু স্মরণে নাই যে ওই দিন এখান থেকে ওখানে যাওয়া কতটা নিরাপদ অনিরাপদ অবশ্যই কঠিন ছিল। ওই দিন যারা টিম গেছে তাদের প্রত্যেকেই বলবে জানটা হাতে নিয়ে গেছে। অবশ্যই অবশ্যই। না ও এবং আরেকটা প্রোগ্রাম ছিল, পল্টন থেকে বাসায় যাওয়া সম্ভব না, কঠিন। রাস্তার ধারে ধারে বড় বড় দা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, 4 আগস্ট আমরা আপনাকে সাক্ষাৎকার নেওয়ার জন্য পাঠাইছিলাম, কিন্তু আপনি এই ঝামেলার কারণে থাকতে পারেন নাই, চলে যেতে হয়েছে। আমরা এগুলো নিয়ে একটু ডিটেলস শুনবো। হলো জুলাই আসতেছে, আপনাদের একদম আপনাদের অংশগ্রহণ পুরোটা নিয়ে আমরা একদিন আলোচনা করব। আমি এই শেষ প্রশ্ন, যে এটা নিয়েও ডিটেলস পরবর্তীতে আলোচনা ইনশাল্লাহ হবে। তারপর আলোচনাটা তোলা, আমরা যদি হাসিনার এই পুরো সময়টা দেখি, নির্যাতিত, সেটা আয়নাঘর হোক, সেটা মানে বড় হত্যাকাণ্ডগুলো হোক, সেটা গুম খুন হোক, প্রতিটা ক্ষেত্রে, এবং যারা হত্যার শিকার হয়েছে, আমরা যদি মানে এটা যদি একটা পরিসংখ্যান দেখি, এটার সিংহভাগই হলো ইসলামপন্থী। তো এই ইসলামপন্থীরা, আলেম ওলামারা বড় অংশটাই ইসলামপন্থীরাই নির্যাতিত সব জায়গায়, সব কিছুতে। মানে পুরো 16 বছরের মধ্যে যদি আমরা দেখি, নির্যাতনের অগ্রভাগে ইসলামপন্থীরা। তো পতনের পরে ইসলামপন্থীরা আসলে কতটুক মানে এইটার প্রতিফলন পাচ্ছে? কারণ যারা বেশি নির্যাতিত হয়েছে সে অনুযায়ী তো তাদের ক্ষতিপূরণ, এই অর্থে ক্ষতিপূরণ যে তারা নিজেদের মতগুলো রাখতে পারবে, সমাজে যেখানে সংস্কার হচ্ছে সেখানে মত দিতে পারবে। কতটুক হচ্ছে বলে আপনার মনে হয়? আমি মনে করি হচ্ছে কি না, আমি মনে করি এটা অপর্যাপ্ত নিঃসন্দেহে, এবং যথাযথ মূল্যায়ন হয়নি, আমাদেরকে বরং হাইড করা হয়েছে। এর প্রথম কারণ আমাদের ভিতরগত অনৈক্য, নিঃসন্দেহে। দ্বিতীয় কারণ মানসিকতার ঘাটতি, উদারতার ঘাটতি। সরকার বলুন, আন্দোলনকারী যোদ্ধা ভাইয়েরা বলুন, সর্বত্রই আমি মনে করি আমরা এই মূল্যায়নের জায়গাটাতেও দারুণভাবে আমরা নিষ্ঠুরতার সাথে বৈষম্যের শিকার। এটা আমি এক কথায় বলবো আপনাকে। এই জায়গায় আমি সুনির্দিষ্ট করে বলতে চাই, স্বীকার করতে হবে, বড় দল হিসেবে বিএনপিকে স্বীকার করতে হবে। কওমি মাদ্রাসার হেফাজত কেন্দ্রিক অনেক আবেদনশীল সংগঠন, হেফাজতকেও স্বীকার করতে হবে, বাংলাদেশ জামাত ইসলামীকেও স্বীকার করতে হবে, সবাইকে স্বীকার করতে হবে। সবাই আন্দোলন করেছে, পতনটা তো নিশ্চিত করতে পারেনি কেউ, পারেনি বলে তো মানুষ শেষে এসে যখন পিঠ দেয়ালে থেকে গেছে, অধিকার আদায়ের সংগ্রাম তাদের করতেই হবে, কিন্তু সংগ্রাম না, তারা এই যাত্রায় আর বিফল হতে চায় না। এই জায়গাটা যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখন মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটিকে লুফে নিয়েছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন প্রোগ্রাম থ্রো করেছে, কর্মসূচি ডিক্লেয়ার করেছে, তখন মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভটা ওখানে অংশগ্রহণ সবকিছু ওখানেই সংযোজন করেছে, প্রতিবাদের আগুনটাকে ওখানে যুক্ত করেছে। আমি মনে করি যদি আলেমরা নিগ্রহ আর নির্যাতনের শিকার না হইতো, যদি মিডিয়ার ট্র্যাজেডির
ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ মানুষের হৃদয়ে না থাকতো, যদি শাপলা ট্র্যাজেডির ক্ষোভ মানুষের হৃদয়ে না থাকতো, যদি এই 28 অক্টোবর যা হয়েছে এই বিরোধী দলকে দমন করার নামে তা না হতো, যদি বিভিন্ন দলকে ভিন্ন মতকে দমন করার নামে ব্যাপকভাবে গুম খুন না হইতো, যদি প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, বেগমপাড়ায় বাড়ি না হতো, কানাডায় বেগমপাড়া না হতো, বিদেশে যদি হাজার হাজার কোটি টাকা পাচার করার ক্ষোভ মানুষের অন্তরে না থাকতো, তাহলে কি এই ব্যানারটা কি এত সহজেই সাকসেসফুল হতো? না, এটা তো মোটেও না, এটা মোটেও না। এটা যারা চিন্তা করে আমি মনে করি, সুতরাং এইটাকে একক কৃতিত্ব মানে একতরফা ক্রেডিট নেয়া, আমি এটাকে নিষ্ঠুরতা বলবো। এটা তো মানে আমি এটাকে নিষ্ঠুরতা, শাপলা হোক, সংকীর্ণতা বলবো, এগুলো তো প্রত্যেকটা এটার সাথে যুক্ত অবশ্য, এবং এরাও এটার সাথে যুক্ত। মানে 21-এ আপনারা যেমন অ্যারেস্ট হয়েছেন, আজকে যারা নেতৃত্ব দিচ্ছে বৈষম্য বিরোধী, এদের একটা বড় অংশ কিন্তু ওই সময় অ্যারেস্ট হয়েছে, মানে একই ঘটনায়, মোদি বিরোধী আন্দোলনে। এবং হেফাজতের মামলাও কেউ কেউ অ্যারেস্ট, ওখানে জেলখানায় দেখা হয়েছে অনেকের সাথে, জামাতের লোকেরাও অনেকে অ্যারেস্ট হয়েছে এই হেফাজতের মামলায়। তো আসলে পুরো বিষয়টা হলো হাসিনা বিরোধী, হাসিনার যে মনোভাবটা রেজিমের বিরুদ্ধে ছিল। আমার কিন্তু মূল্যায়নের জায়গাটাতে আপনি যে প্রশ্নটা করেছেন, ইসলামপন্থীরা যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছে, কারণ জুলুমটা তো সবচেয়ে বেশি ইসলামপন্থীদের উপর। অবশ্যই, মানে জেলে আপনারা যেভাবে একচেটিয়া ভাবে হেফাজতের ইস্যুতে একচেটিয়া ভাবে ইসলামপন্থী সবাই অ্যারেস্ট হয়ে গেল, মানে তখন তো এমন হয়ে গেছে জামাতের চেয়ে, বিএনপির চেয়ে, এবং কি অনেক ক্ষেত্রে মানে তথাকথিত উগ্রবাদীর চেয়ে হেফাজত ভয়ঙ্কর। আপনাদের সাথে ফোনে কানেক্ট থেকে সব কিছু ডিসকানেক্ট করে দেওয়া হলো। তো ওই জায়গায় বোধহয় রাষ্ট্র নিশ্চয়ই, যেখানে আপনাদের যাওয়া হচ্ছে, এখন আলাপ করতেছেন, এই বিষয়গুলো আশা করি আলোচনায় আসবে। আমি জুলাই নিয়ে আপনার সাথে অনেক আলাপ আছে, আমরা ইনশাআল্লাহ আগামী মাসে আপনার থেকে শুনতে চাইবো এটা। পাশাপাশি আপনার জেল জীবন, এটার সাথে অনেক কিছুর সাথে আমরাও ছোটখাটো ভাবে যুক্ত হয়ে পড়ছিলাম। তো এগুলো নিয়ে আমরা কখনো ডিটেলস আলাপ করব, কারণ পরবর্তী প্রজন্মের জানা উচিত যে কিভাবে, কেন, মানে সে কোনো অপরাধ না করেও জেলে এভাবে নির্মম জেল হতে পারে ফাঁসির আসামিদের মধ্যে, এবং যারা বাহিরে আছে তাদের জন্য কত কঠিন করে দেওয়া হয় দুনিয়া। এগুলো আশা করি এখন যদি আলোচনা না করি আমরা কিন্তু এই আলাপগুলো হারায় যাবে, এবং এগুলো দালিলিক থাকা উচিত। আমরা এই আলাপগুলো শুনবো। আপনাকে অনেক ধন্যবাদ। আমি শেষে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের ইনসাফের যখন ইনসাফ আমরা শুরু করি, ওই সময় আমাদের টিমের গুরুত্বপূর্ণ মেম্বার ছিলেন আপনি। আমাদের টিমটাকে আজকে ইনসাফ যেটুক আসছে, এর পিছনেও বিশাল অবদান আপনার আছে। আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা সে অর্থে মানে আলাপ করার সুযোগ হয় না এই বিষয়টা, এই জন্য বললাম। জি হজরত। আমারও রাজনৈতিক ব্যস্ততা, অন্যান্য বহুমাত্রিক ব্যস্ততার কারণে আমিও সবসময় আপনাদের ডাকে সাড়া দিতে পারি না, একটু সীমাবদ্ধতা রয়েছে। আমরা দোয়া করি, মনে প্রাণে আমরা আল্লাহর কাছে চাইব, আল্লাহর জন্য আপনাদেরকে হক প্রতিষ্ঠায়, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায়, আমি মনে করি জন আকাঙ্ক্ষা পূরণে এগিয়ে আসার বলিষ্ঠ ভূমিকা রাখার তৌফিক দান করেন। একই সাথে আপনাকে, আপনার পরিচালনাধীন এই সংবাদ মাধ্যম, এই প্রতিষ্ঠানটিকে আমি এই প্রতিষ্ঠানটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, এবং এই সংবাদ মাধ্যমের সকল দর্শক শ্রোতা যারা আমাদেরকে পরবর্তীতে দেখবেন, শুনবেন, সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানাই, সবার কাছে দোয়া চাই, আমিও সবার জন্য দোয়া করি। ধন্যবাদ দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী ইনসাফ শোতে দেখা হবে। আল্লাহ হাফেজ।